আই এম সরি ইনায়া, বিশ্বাস করুন। তখন ইভানের কথাটা বলেছি, অন্য কিছু মিন করে না। বিয়ের আগে আপনি ইভানকে ভালোবাসতেন। হুম, কিন্তু তা বিয়ের আগে। ইভান ভাইয়ের প্রতি আমার হৃদয়ের এক কোণে জমানো অনুভূতি রয়েছে, কিন্তু তার মানে এই না যে আপনি আমার স্বামী কথাটা ভুলে যাব। বিয়ে কোনো মজা বা নাটক না যে 2 দিন পর পর বিয়ে করব। আপনি আমার স্বামী, তাই সংসার আপনার সাথেই করব সারা জীবন। ইনায়ার কথাটা শুনে অরণ্যর হাসি আর ভালো লাগা দুটোই কাজ করে। অরণ্য হাসি মুখে বলে, ওকে, থাকুন সারা জীবন। তবে ভবিষ্যতে যেই ঝড় আসুক না কেন, আপনাকে আমার পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে। বিশ্বাস করে সারা জীবন হাত ধরে রাখতে হবে। হুম, অবশ্যই। তবে সাফায়েত মামার মৃত্যুর রহস্য আমি জানব। ইনায়ের রাগের পরিমাণ শান্ত হয়। অবশ্য চায়ের দোকানের ভিতরে চলে যায়। সেখানে দোকানদার উপস্থিত নেই, দোকান খোলা, যার জন্য অরণ্য ভিতরে ঢুকে যায়। এরপরও চুলোয় গরম পানি দেয়। ইনায়া হাত দিয়ে বাইরে বৃষ্টির পানি ছুঁয়ে দেখছে। প্রায় 5 মিনিট পর অরণ্য 2 কাপ চা বানিয়ে ইনায়ের সামনে নিয়ে আসে। ওর মুখের সামনে ধরে বলে, ম্যাডাম, রাগ করে না থেকে চা খান। এই অরণ্য কিন্তু খুব ভালো চা বানাতে পারে, অবশ্য সব রান্নাই করতে পারে। ইনায়া অরণ্যর হাত থেকে চায়ের কাপ হাতে তুলে নেয়। চায়ে 1 কাপ চুমুক দেয়। সত্যি অরণ্য দারুণ চা বানাতে পারে। ইনায়া বলে, আপনি এত সুন্দর চা বানানো কোথা থেকে শিখলেন? ছোটবেলায় যখন আম্মু স্কুলে চলে যেত, তখন সাইমা আর আমার জন্য রান্না করা লাগতো। আর আম্মুর স্কুল শেষ করে বাড়ি ফিরে আসলে অনেক মাথা ব্যথা করতো, যার জন্য আমি চা বানিয়ে প্রতিদিন তাকে দিই। ইনায়া অরণ্যর মুখে তার মায়ের কথা শুনে অবাক হয়। অরণ্য আর রেহানা বেগমের একসাথে কাটানো মুহূর্তের বিষয়ে সে কখনো শোনেনি। ইনায়া আগ্রহ নিয়ে বলে, আপনার আম্মু চাকরি কেন করতো? আর আম্মু আপনার সাথে ছোটবেলায় কথা বলতো, তাহলে এখন কেন কথা বলা বন্ধ করে দিয়েছে? আমার আব্বু মারা যায় অনেক আগেই, যার জন্য সংসার চালানোর জন্য চাকরি করতে হয় আম্মুর। আর ছোটবেলা আম্মু অনেক আদর করতো আমাকে, সাইমা চেয়ে বেশি ভালোবাসতো। কিন্তু হঠাৎ করে একজন এসে সব কেড়ে নেয় আমাদের জীবন থেকে। আর তার শাস্তি স্বরূপ তাকে মৃত্যু উপহার দিয়েছি তাকে। ইনায়া অরণ্যর মুখে মৃত্যু কথাটা শুনে বলে, কে সব কিছু কেড়ে নিয়েছে? তার নাম কি? আর আপনি কি খুনি? আপনার মামার সাফাত সব কেড়ে নিয়েছে। আর হুম, আমি খুনি, আপনার মামার খুনি। অ্যাক্সিডেন্টে আপনার মামা মারা যায় না, বরং আমার লোক তাকে খুন করেছে। আকাশ থেকে তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। বাতাসে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। বৃষ্টির তীব্রতা যদিও এখন কমে যাচ্ছে, প্রকৃতি আবারও শান্তরূপ ধারণ করছে। শহরের অরণ্যর বাড়িতে সাইমা নিজের রুমে বসে আছে। বাড়িতে এখন কোনো মানুষজনের উপস্থিত নাই, যার জন্য সম্পূর্ণ বাড়ি শূন্য। সাইমার দরজার বাহিরে হঠাৎ করে কারো কণ্ঠ শোনা যায়। সাইমা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, দরজার কাছে এগিয়ে যায়। এরপর ধীরে ধীরে দরজা খুলে দেয়। দরজার বাহিরে রেহানা বেগম দাঁড়িয়ে আছে। এমন অসময়ে রেহানা বেগমের উপস্থিতি সাইমাকে উতলা করে তোলে। রেহানা বেগম নিজের রুম থেকে সচরাচর বের হন না, অতিরিক্ত জরুরি কোনো প্রয়োজন ছাড়া। সাইমা বলে, আম্মু, তুমি এখানে? কোনো জরুরি কথা বলার ছিল? রেহানা বেগম দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা সাইমাকে ভালো করে দেখতে থাকে। সময় কত দ্রুত পরিবর্তন হয়। তার মেয়ে আজ কত বড় হয়ে গেছে, বিয়ে হয়েছে, সংসার হয়েছে, আর এখনও অন্য একজন সন্তানের বাচ্চার মা হবে। সাইমার গর্ভকালীন সময়ে ও মা হয়ে রেহানা বেগম কোনো দায়িত্বই পালন করেনি। রেহানা বেগম কি নিজের সন্তানের উপর বড্ড বেশি নিষ্ঠুর হয়ে যাচ্ছে? রেহানা বেগম শান্ত স্বরে বলে, কেন সাইমা, কোনো জরুরি কাজ ছাড়া কি তোমার রুমে আমার আসার অনুমতি নেই? রেহানা বেগমের এমন কথা শুনে সাইমা বলে, না আম্মু, তুমি আমার রুমে সব সময় আসতে পারবে। আসলে তুমি কখনো জরুরি প্রয়োজন ছাড়া কথা বা রুমে আসো না আমার, তাই জিজ্ঞেস করেছি। রেহানা বেগম শান্ত হয়ে সাইমার কথা শোনে। তার সাথে কথা বলার সময় সাইমার মধ্যে জড়তা কাজ করছে। প্রতিটা মেয়ে তার মনের সকল কথা নিজের মায়ের সাথে
বলে। কিন্তু সাইমার কথার বলার মধ্যে অস্বস্তি, জড়তা আর ভয় কাজ করে। রেহানা বেগম তা লক্ষ্য করে। উনি এগিয়ে যান সাইমার কাছে, তার মাথায় হাত রাখে। সাইমা নিজের মাথায় মায়ের হাত অনুভব করে তার চোখে বিন্দু বিন্দু জল চলে আসে। প্রায় অনেক দিন পর নিজের মায়ের আদুরে হাতের ছোঁয়া অনুভব করছে সাইমা। ছোটবেলায় ঘটে যাওয়া ঘটনার পর থেকে রেহানা বেগম অরণ্যর সাথে কথা বলে না। সাইমার মনে পড়ে যায় ছোটবেলা তাদের মধুর স্মৃতিময় দিনের কথা। একসাথে জীবনযুদ্ধে লড়াই করা তার ভাই, মা। সাইমার মনে পড়ে যায় ছোটবেলা তাদের মধুর স্মৃতিময় দিনের কথা। একসাথে জীবনযুদ্ধে লড়াই করা তার ভাই, মা আর সাইমার কষ্টের দিনের কথা। রেহানা বেগম বলে, সাইমা, নিজের মাকে মাফ করে দিও। মা হিসেবে তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি। ভালো থেকো তুমি। মায়ের মুখে এমন কথা শুনে কষ্ট হয় সাইমার। তাদের জীবনের শুধু এক অতীতের জন্য সব শেষ হয়ে গেল। সাইমা নীরবতা ভেঙে জবাব দেয়, আম্মু, তুমি কি অরণ্য ভাইয়াকে কখনো মাফ করতে পারবে না? অতীতে যা হয়েছে তা ভুলে গিয়ে আবার একসাথে নিজের সন্তানকে ক্ষমা করে দিতে? আর কত শাস্তি দেবে ভাইকে? সাইমার কথা শুনে রেহানা বেগম বলে, সব ভুলের ক্ষমা হয় না সাইমা, আর কিছু শাস্তি কখনো অবসান হয় না। সন্তান যদি অপরাধ করে তাহলে মা হয়ে তাকে শাস্তি দেওয়া আমার দায়িত্ব। মায়ের কথার উত্তরে সাইমা আর কোনো কথা বলে না, কারণ সে জানে তার মা ঠিক কতটা জেদি। যদি হাজারবার অনুরোধ করে তবুও অরণ্যর করা ভুল রেহানা বেগম কখনো ক্ষমা করবেন না। রেহানা বেগম বলে, অরণ্য আর ইনায়া, গত 3 দিন ধরে ওদের কথাবার্তার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। হ্যাঁ, ইনায়া নানার বাড়ি রূপনগর, সেখানে বেড়াতে গিয়েছে। রূপনগরে ইনায়ের মামা সাফায়েত তালুকদারের মৃত্যুর বিষয়ে কি যেন জানতে গিয়েছে। সাইমার মুখ থেকে সাফায়েত নাম শুনে রেহানা বেগম চমকে যায়। ওনার শরীর বরফের ন্যায় ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ইনায়ের মামা সাফায়েত আর অরণ্য সাফায়েতের মৃত্যু তদন্ত করার জন্য রূপনগর গ্রামে গিয়েছে। যাকে নিজের হাতে খুন করেছে তার মৃত্যুর রহস্য সে জানতে চায়। অরণ্য কি করতে চলেছে তা রেহানা বেগম বুঝতে পারছেন না, তবে মনে হচ্ছে অরণ্য কোনো সাংঘাতিক গেম খেলছে। হঠাৎ করে তার শত্রু হিনায়কে বিয়ে করা, তার মামার খুনের রহস্য উদ্ঘাটন করার পিছনে অরণ্যর কোনো পরিকল্পনা রয়েছে। কোথাও অরণ্য আড়াল থেকে সব ষড়যন্ত্র করে যাচ্ছে না তো? চায়ের দোকানে ইনায়া আর অরণ্য দাঁড়িয়ে আছে। অরণ্যর চোখ মুখ একদম শান্ত, কিন্তু ইনায়ের চোখে অবিশ্বাস, সন্দেহ, ঘৃণার সংমিশ্রণ রয়েছে। সাফায়েতের খুনি অরণ্য? ইনায়ের কথাটা বিশ্বাস হচ্ছে না। কত সহজে নিজের অপকর্মের কথা বলে দিয়েছে অরণ্য, আর তার চোখ মুখে স্পষ্ট ফুটে উঠেছে খুন করেও তার মধ্যে কোনো অপরাধবোধ কাজ করছে না। ইনায়া বলে, কেন খুন করেছেন সাফায়েত মামাকে? অরণ্য তার ঠোঁটে মৃদু হাসি বজায় রেখে শান্ত স্বরে উত্তর দেয়, আপনার সাফায়েত মামা আমার বাবাকে খুন করেছে। অরণ্যর কথা শুনে ইনায়া যথেষ্ট অবাক হয়। সাফায়েত অরণ্যর বাবাকে কি করে খুন করবে, বা কেন খুন করবে? আর অরণ্যর বাবা অ্যাক্সিডেন্টে মারা যান, তাহলে এখানে সাফায়েত কি করে খুনি হতে পারে? ইনায়া বলে, সাফায়েত মামা আপনার বাবাকে খুন করেছে মানে? আপনার বাবা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে মামা কি করে খুনি হতে পারে? অরণ্য আবারও শান্ত স্বরে উত্তর দেয়, সাফায়েত তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে আপনি কেন তার খুনির খোঁজ করছেন? ইনা এখন বুঝতে পারে অরণ্য সত্যিই তার মামার খুনি। যেমন করে সাফায়েত খুন করার ও অন্য অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়েছে অরণ্য, ঠিক একই রকম করে অরণ্যর বাবা মুরাদ চৌধুরীর খুন করে অ্যাক্সিডেন্টের নাটক সাজানো হয়েছে। অরণ্য ইনায়ের দিকে তাকিয়ে থাকে, তার চোখ মুখ এখনও শান্ত, ঠোঁটের কোণে মৃদু হাসি, যেন মনে হচ্ছে সে খুনের কথা না বরং কোনো রূপকথার গল্প বলছে। ইনায় এমন অদ্ভুত দৃষ্টি দেখে অরণ্য বলে, বৃষ্টি থেমে গেছে, বাড়ি ফিরে চলুন ইনায়া। অরণ্যর কথা শুনে ইনায়ের মুখে এবার হাসি ফুটে ওঠে। সে বলে, তাহলে আবার প্রমাণিত হয়ে গেল অরণ্য রায় চৌধুরীর স্বার্থপর, শুধু নিজের স্বার্থের জন্য আমাকে বিয়ে করেছেন। এসএস কোম্পানির খাবারের পণ্যে বিষ মিশিয়ে হাজারো অসহায় বাচ্চাদের মেরে ফেলেছেন।
চৌধুরী বাড়ির সকলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছেন। ঘৃণা হয় আপনার চেহারা দেখে আমার। আমি ডিভোর্স চাই আপনার থেকে, মুক্তি চাই এমন খুনি আর স্বার্থপর মানুষের থেকে। ইনায়ের কথা শেষ হবার আগেই অরণ্য ওকে পাশে থাকা দেয়ালের সাথে চেপে ধরে। অরণ্যর শরীর রাগে চলে যাচ্ছে। অরণ্য ইনায়ের গাল চেপে ধরে শক্ত করে, এরপর বলে, কি বললেন আপনি ইনায়া? অরণ্য চৌধুরীর স্বার্থপর, তাই না? তাকে ছেড়ে চলে যাবেন, ডিভোর্স দিবেন? এতই সহজ সব কিছু? আর কি বললেন? অরণ্য চৌধুরী স্বার্থপর? এই অরণ্যকে স্বার্থপর হতে বাধ্য করেছে ওই চৌধুরী পরিবার। মিলন চৌধুরী আমার মা বাবার বিয়ে মেনে নেয়নি, কারণ আমার মা গরিব ছিলেন বলে। তারা পালিয়ে বিয়ে করেছেন বলে। কিন্তু নিজের বউয়ের বান্ধবীর মেয়ে তাদের বাড়ির কাজের লোক ছিল, তার সাথে ঠিকই নিজের ছেলের বিয়ে দিয়েছে। অথচ নিজের ভাইয়ের বিয়ে মেনে নিতে পারে না, তাদের সন্তানদের জায়গা দেয় নাই চৌধুরী বাড়িতে। আমার বাবার মৃত্যুর পর আপনি জানেন কোথায় থেকেছি আমরা? এই অরণ্য, তার মা বোন সবাই বস্তিতে থাকতো। সারাদিনে একবার খাবার জুটত না কপালে। এখন এমন দিনও গেছে যখন আমরা পানি খেয়ে থেকেছি শুধু। কিন্তু তখন আপনার ভালো বাবার মামুনি চৌধুরী পরিবারের ব্যবসা থেকে আসা টাকা দিয়ে রাজকীয় টেবিলে বসে খাবার খেত। আমার বাবাকে খুন করেছে আপনার মামা। এই 2 হাতে নিজের বাবার কবরে মাটি দিয়েছি আমি। 12 বছর বয়সে নিজের বাবার মৃতদেহ কাঁধে নিয়ে কবর দিয়েছি। তখন কোথায় ছিলেন মিলন চৌধুরী? বিধবা হয়ে চাকরি করেছে আমার মা। সমাজের মানুষের কুৎসিত কথা সহ্য করেছে আমার মা। হাজারো পুরুষ বাজে নজর দিয়েছে আমার মায়ের শরীরে, তবুও নিজের সন্তানদের জন্য স্কুলে চাকরি করত আমার মা। চৌধুরী বাড়ির এক বউ যখন নিজের সন্তানদের নিয়ে জীবন সংগ্রামে কষ্ট করে, নিজের চরিত্র নিয়ে মানুষের কাছে কথা শুনে জীবন কাটিয়ে দিয়েছে, তখন অন্য এক বউ চৌধুরী বাড়ির মহলে বসে সোনার গয়না পরে রাজরানীর মতো থেকেছে। রেহানা চৌধুরী আর অরুণা বেগম দুইজনেই চৌধুরী বাড়ির বউ ছিল। তাহলে আমার মাকে কেন সব কষ্ট সহ্য করতে হয়েছে? আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যাবার পর তার কাফনের কাপড় কেনার মতো টাকা ছিল না। অন্যদিকে তার ভাই হাজার হাজার দামি কাপড় পরেছে। আমার বাবার মৃত্যুর সময়, তার জানাজার সময় একবারের জন্যও তাকে শেষবারের মতো দেখতে আসেনি মিলন চৌধুরী। ইভান চৌধুরী রাগ করে বিদেশে চলে যায়, কিন্তু বিদেশে গিয়ে সে পড়াশুনো করেছে লন্ডনের সবচেয়ে দামি কলেজে। সেখানে এসি রুম, দামি গাড়ি দিয়ে চলাচল করেছে। অন্যদিকে আমি সাধারণ একটা স্কুলে পড়াশুনো করেছি। তখন টিফিনের সময় খাবার মতো টাকা ছিল না। রোদ হোক বা বৃষ্টি, সব সময় হেঁটে হেঁটে স্কুলে যেতে হতো। ইভান চৌধুরী আর অরণ্য চৌধুরীর মধ্যে পার্থক্য ছিল বলুন? তাদের রক্ত এক, বংশও এক, তাহলে জীবন অন্যরকম কেন? চৌধুরী পরিবারের ব্যবসা আমার দাদু ছিল। উনি মারা যাবার সমস্ত সম্পত্তি তার 2 সন্তানের মধ্যে ভাগ হবার কথা। তাহলে মিলন চৌধুরী কি করে একা সব বাড়ি গাড়ির মালিক হতে পারে? আজ উনি তার পরিবর্তে ইভান চৌধুরীর বিজনেসদের সামলানোর দায়িত্ব দিয়েছে। কিন্তু এই বিজনেস কি শুধু একা ইভান চৌধুরী? আমার কি অংশ নেই নিজের দাদার সম্পত্তির উপর? বলুন ইনায়া। একজন বস্তি থেকে উঠে আসা অনাথ ছেলে কি করে এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান হলো, তা কি আপনি জানতে চেয়েছেন ইনায়া? ইভান চৌধুরী বিদেশ থেকে এসে নিজের বাবার কোম্পানির এমডি হয়ে গেছে। কিন্তু আমি কলেজ লাইফ থেকে টিউশনি করে, কাজ করে, টাকা জমিয়ে একটু একটু করে ব্যবসা শুরু করেছি। 5 টাকাও দেয় নাই চৌধুরী পরিবার আমাকে, অথচ নিজের সন্তানকে সমগ্র বিজনেস দিয়ে দিয়েছে। ইনায়া, আপনার সাথে বিয়ের পর ইভান কত খারাপ ব্যবহার করেছে। আপনাকে কাজের লোক বলে অপমান করেছে, ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু আমি বিয়ের পর কি কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করেছি? আপনার মায়ের পরিচয় নিয়ে কথা শুনিয়েছি, সব সময় সম্মান দিয়েছি, নিজের বউয়ের মর্যাদা দিয়েছি। তবুও আপনি ইভান চৌধুরীকে ভালোবাসেন। যে পুরুষ আপনাকে ঘৃণা করে, আপনাকে তালাক দিয়ে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়ে দেয়, তাকে আপনি ভালোবাসেন। কিন্তু যে আপনাকে সম্মান করে, সবসময় বিপদে আপদে আগলে রাখে, ভালোবাসে, তাকে আপনি ঘৃণা করেন। ওয়াও! আসলে ইভান চৌধুরীর ভাগ্য সবসময় ভালো। ও না চাইতেও সব পেয়ে গেছে।
আর আমি অভাগা। অরণ্য হাজার কান্না করেও কিচ্ছু পাই না। অরণ্যর কথা শুনে ইনায়ের খারাপ লাগে। অরণ্যর চোখে পানি এসে যায়। আজ বিয়ের পর প্রথমবার অরণ্যর চোখে পানি দেখছে ইনায়া। ইনায়া বলে, অরণ্য, আমি শুধু। চুপ করুন ইনায়া। আমি জানি আপনি সারা জীবন ইভানকেই ভালোবাসেন আর আমাকে ঘৃণা করবেন। চুপ। মিলন চৌধুরী নিজের ভাইয়ের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে, তবুও সে স্বার্থপর হলো না। অরুণা বেগম নিজের দেবরের বউয়ের সব গয়না ছিনিয়ে নিয়েছে, তবুও সে স্বার্থপর না। ইভান চৌধুরী নিজের বউকে অন্য কারোর বিয়ে দিয়ে দিল, তবুও সে স্বার্থপর না। শুধু এই অরণ্যই স্বার্থপর, কারণ সে নিজের বাবার খুনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। নিজের বোনকে ভালো ঘরে বিয়ে দিয়েছে, কষ্ট করে সফল হয়েছে, শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়েছে, তাই না? অরণ্য, ইনায়া আপনাকে এই কথা বলতে চাইনি, কিন্তু কেন জানি আপনার মুখে স্বার্থপর কথাটা শুনে কষ্ট হয়েছে। আসলে কি জানেন, আমার ভাগ্য সব সময় খারাপ। যে মাকে বিলাসবহুল জীবন দিলাম, সেই মা আজ আমাকে ঘৃণা করে। যেই বোনের পড়াশোনার জন্য নিজের রক্ত পানি করে টাকা রোজগার করলাম, তাকে ভালো পরিবারে বিয়ে দিলাম, সেই বোন আজ আমার সাথে সারাদিনে একবারও কথা বলে না। যেই বউকে বিয়ে করে ঘরে তুললাম, সম্মান দিলাম, মর্যাদা দিলাম, সে আজ অন্য কাউকে ভালোবাসে। অবশেষে সবার জন্য সব করেও নিকৃষ্ট হয়ে গেলাম আমি। ইনায়া, এই অরণ্য রাজ চৌধুরী কি এত খারাপ? আপনি কি এসএস কোম্পানির খাবারে বিষ মিশিয়ে মানুষকে হত্যা করেছেন অরণ্য? ইনায়া, যে নিজেই খাবারের কষ্টে ছটফট করেছে, সে অন্য বাচ্চাদের বিষ খাইয়ে মেরে ফেলতে পারে? এর পিছনে অন্য কেউ রয়েছে, যার পরিচয় আপনাকে জানতে হবে। বিকেল 4টা বাজে 5 মিনিট। আকাশের বৃষ্টির বেগ কমে গেছে, প্রকৃতি এখন শান্ত হয়ে গেছে। অফিস থেকে বাড়িতে ফিরে আসে ইভান। অজানা কারণে তার মন বসছে না অফিসে, যার জন্য তাড়াতাড়ি ফিরে আসে। চৌধুরী বাড়িতে এসে পৌঁছয় ইভানের গাড়ি। ইভান গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। বিকেলে বাড়ির সকলেই ঘুমে থাকে, যার জন্য এখন বাসার ড্রয়িং রুমে কোনো মানুষের উপস্থিতি নেই। ইভান সিঁড়ি দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করে, তবে তার রুমে যাওয়ার আগেই নজর যায় ইয়ানার রুমে। ইয়ানার রুমের দরজা খোলা। বিয়ের পর ইনায়া এ বাড়ি থেকে চলে যাবার পর এই রুম সবসময় বন্ধ থাকে, তবে আজ খোলা কেন? ইভানের মনে সন্দেহ হয়। ইনায়ার অরণ্য হানিমুন থেকে কি ফিরে এসেছে? এরপর তারা এ বাড়িতে বেড়াতে আসতে পারে। ইভান রুমের ভিতরে যায়। সেখানে খোলা দরজা হাত দিয়ে ধাক্কা দিয়ে রুমের ভিতরে প্রবেশ করে। রুমের মধ্যে কারোর অনুপস্থিতি নেই, তবে ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। ইভান কৌতূহল নিয়ে সেই দিকে তাকিয়ে দেখে ওয়াশরুমের দরজা খুলে এক মেয়ে বের হয়ে আসে। ওয়াশরুমের দরজার সামনে থাকা মেয়েটা অপরিচিত ইভানের কাছে। এই বাড়িতে তাকে কখনো দেখে নাই সে। ওয়াশরুম থেকে বের হয়ে আসা নারী আর কেউ না, প্রভা, অরুণা বেগমের বন্ধুর মেয়ে। প্রভা মাত্রই গোসল শেষ করে বের হয়ে আসে। বিদেশ থেকে চৌধুরী বাড়িতে ফিরেছে সে দুপুর 3টার সময়। প্রভা তার ভেজা চুল মুছতে থাকে আর বাইরে বের হয়ে আসে। হঠাৎ তার রুমের মধ্যে কোনো পুরুষকে দেখে থমকে যায়। প্রভা বলে, কে আপনি? আমার রুমে কি করছেন? অপরিচিত কোনো মেয়ের রুমে ঢুকতে হলে যে অনুমতি নিতে হয় তা আপনার জানা নেই? ইভান এতক্ষণ প্রভার দিকেই তাকিয়ে থাকে, তবে এখন প্রভার কথা শুনে তার ধ্যান কাটে। ইভান নিজের দৃষ্টি অন্যদিকে সরিয়ে বলে, আমার বাসায় দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন আমি কে? আর এই রুম আপনার না, ইনায়ার। আপনি এই রুমে কি করছেন? আর কে আপনি? প্রভা ইভানের কথার উত্তরে বলে, আমার নাম প্রভা, অরুণা বেগমের বান্ধবীর মেয়ে। প্রভার কথা শুনে ইভানের মনে পড়ে অরুণা বেগম তাকে সকালে বলেছে তার বন্ধুর মেয়ে আসবে। নাম মনে হয় প্রভা, তবে ঈশানে যতদূর মনে পড়ছে প্রভার কাল বিদেশ থেকে ফেরার কথা। ইভান বলে, আপনি মায়ের বন্ধুর মেয়ে প্রভা। সকালে খাওয়ার সময় আম্মু বলেছে আপনার কথা, কিন্তু আপনার না কালকে আসার কথা। আর গেস্ট রুম রেখে ইনায়ের রুমে করছেন আপনি? ইভানের মুখে অরুণা বেগমকে আম্মু নামে ডাকা শুনে প্রভা বুঝতে পারে অরুণা বেগমের ছেলে ইভান। প্রভা বলে, অরুণ আন্টি বলেছে আমাকে এই রুমে থাকতে দিয়েছে। প্রভার কথা শুনে অরুণা বেগমের উপর ইভানের রাগ হয়।
এই বাড়িতে এত রুম থাকতে ইনায়ের রুমে কেন থাকতে দিয়েছে প্রভাকে? ইনায়ের রুমে অন্য কোনো মেয়ে থাকে, ইভান তার সহ্য করতে পারছে না। এই রুমের প্রতিটা কোণায় শুধু ইনায়ের শরীরের ঘ্রাণ থাকবে। ইভান যথেষ্ট বিরক্ত হয়, তবে সে রাগ করে না, বরং বলে, ওকে, আপনি থাকুন, আমি আম্মুর সাথে কথা বলবো। ইভান কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। প্রভা একবার ইভানের যাওয়ার দিকে তাকিয়ে দেখে, এরপর দরজা বন্ধ করে দিয়ে আয়নার সামনে গিয়ে রেডি হতে থাকে। তালুকদার বাড়িতে আজ বৃষ্টি উপলক্ষে রান্না করা হয়েছে। বৃদ্ধ আশ্রমের সকল মহিলা খিচুড়ি আর বেগুন ভাজা খাবে বলেই মত দিয়েছে। তালুকদার বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে ইনায়া আর অরণ্য। সম্পূর্ণ শরীর ভিজে গেছে। বৃষ্টি থামার পর ওরা চায়ের দোকান থেকে রওনা দিয়েছে, তবুও রাস্তায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার কারণে শরীর ভিজে গেছে। সদর দরজায় কয়েকজন বৃদ্ধ মহিলা মুড়ি চাবিয়ে যাচ্ছে। তারা ইনায়া আর অরণ্যকে দেখে বলে, ইনায়া, তোমরা এখন ভেজা শরীরে কোথা থেকে আসলে? সম্পূর্ণ শরীর ভিজে গেছে। বৃষ্টির পানি শরীরে পড়লে জ্বর আসতে পারে।